শ্রীপ্রীতম, তুমি এবং বর্ষা সদ্য অসম থেকে ফিরেছো, তাই তোমাকে ফোনেই ধরলাম। হ্যাঁ হ্যাঁ বলো। তো অসমের যে মিউজিশিয়ান অ্যাসোসিয়েশনের থেকে তুমি আমন্ত্রণ পেয়েছিলে, সেই উদ্দেশ্যেই তুমি জুবিনের জন্মদিনে অসম গিয়েছিলে এবং সেখানে বর্ষাও গেছিলেন, যিনি হ্যাঁ আমাদের টলিউডের নায়িকা এবং গায়িকা। হ্যাঁ তা হ্যাঁ। তুমি এবং বর্ষা দুজনেই জুবিনের বাড়িতেও গেছো। বাড়ির পরিস্থিতি এখন ঠিক কিরকম? জুবিনের স্ত্রী গরিমাদি এবং তার জুবিনের বাবা আহ, এবং তার ছোট বোন, তারা নিজেদেরকে কতটা সামলে নিতে পেরেছেন? আদৌ কি পেরেছেন? কি রকম পরিস্থিতি সেখানে গিয়ে তোমরা দুজনে দেখলে? প্রথম কথা হচ্ছে যে চৈতালি, আমি গুয়াহাটি থেকে যখন গেছিলাম, আহ, ওদের মিউজিশিয়ানস যারা অ্যাসোসিয়েশনস আছে আসামের, এবং স্পেশালি জুবিনদার একদম প্রথম ফার্স্ট ব্যান্ডমেট দিগন্ত শর্মা, নবজ্যোতি মেধি, তাদের আমন্ত্রণে আমি গেছিলাম। এবং সব থেকে বড় আমার যেটা লেগেছে ওখানে গিয়ে, যে ফিলিংসটা আমার প্রথম হয়েছে, সেটা জুবিনদা যখন জীবিত ছিলেন, তখন তার ইন্টারভিউতে একটা জায়গায় আপনার মানে তোমরা শুনেছো, সবাই বলেছিল যে আমি যখন না থাকবো আসাম 7 দিন বন্ধ থাকে। তোমার মহিলা গেলা বোম্বেও বন্ধ নহয়, বেংগলো বন্ধ নহয়, একো বন্ধ নহয়, কিন্তু মই মহিলা গেলা 7 দিন গেলে অসম বন্ধ হব। 7 দিন না, 2 মাস অতিক্রান্ত। আসামের যে অবস্থা, একটা টোটাল একটা গুমোট পরিবেশ। প্রত্যেকটা মানুষের মনে আজও যন্ত্রণা জুবিনদার জন্য, আজও চোখের জল। এবং সব থেকে বড় কথা, বাড়ির কথায় তো আসছি, এবং যেখান থেকে আমরা গেছি মানে এয়ারপোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় বলছি, রাস্তাঘাটে মানে ছোট দোকান, চায়ের দোকান, কচুরির দোকান থেকে শুরু করে 5 স্টার হোটেল, মানে কোনো জায়গায় নেই জুবিনদার কোনো ছবি রাখা নেই, মালা পরানো নেই, এবং সবাই শ্রদ্ধা জানাচ্ছে না। এবং যত লোকাল ট্রান্সপোর্ট, বাস বলো, গাড়ি বলো, সমস্ত জায়গায় জুবিনদার ছবি চারিদিকে সারা আসাম জুড়ে। তো বাড়িতে যখন গেছিলাম, গরিমাদির প্রথম কথা শরীরের অবস্থা খুবই খারাপ। আসলে কি হচ্ছে, গরিমাদি যে মানে যে শোকের মধ্যে রয়েছে, বা জুবিনদার পরিবার, সমস্ত পরিবার, আমি যখন বাড়িতে গেছিলাম, এই গরিমাদি যে একটু কাঁদবে, সেই সময়টুকু পাচ্ছে না। মানে এত স্মৃতি। এবং টোটাল বাড়ির নিচে আমরা গেছিলাম 17 তারিখ রাত্রিবেলায় যখন দেখা করতে, তখনও গেছিলাম। তার পরের দিন জুবিনদার জন্মদিন ছিল, মানে 18 তারিখ। তো সেখানে গরিমাদির তো মনের অবস্থা খুবই খারাপ, সে এখনো কাঁদছে। জুবিনদার বোনের সঙ্গে দেখা হয়েছে, পামিদি, পামিদির সঙ্গে দেখা হচ্ছে। পামিদি একটু শক্ত হয়েছে। আর জুবিনদার বাবার সঙ্গে দেখা হয়েছে, পাপুর সঙ্গে দেখা হয়েছে। উনিও তখন রেস্ট নিচ্ছিলেন, শুয়েছিলেন, অনেক গল্প করলেন। এবং সবচেয়ে বড় কথা আমাকে বললো, শ্রীপ্রীতম নিজে বলছেন, মানে ওনার বাবা, যে শ্রীপ্রীতম, অনেক আর্টিস্ট পাবে, অনেক মানুষ পাবে, জমিনের মতো হিউম্যান বিং তুমি পাবে না। এই কথাটা আমার সব থেকে টাচ করেছে। একজন বাবা যখন সন্তানের হয়ে এই কথাটা বলে, হ্যাঁ, তার সেই জায়গা থেকে মানে কতটা সার্থকতা, তার সন্তানের জায়গা থেকে, মানে জুবিনদার যে জায়গাটা করে দিয়ে গেছে আর কি। জুবিনের শেষ যাত্রায় গোটা পৃথিবী যে জনশুনানি দেখেছিল এবং অসমবাসীর যে হাহাকার, শোকস্তব্ধ, এবং তারা সেই সময় স্লোগান তুলেছিল জাস্টিস ফর জুবিন গার্গ, সেটা কি হুম। এখনো অব্যাহত আছে? হ্যাঁ, এখনো রয়েছে, এবং সব মানুষই এবং জুবিনদার পরিবারও জাস্টিসের আশায় রয়েছে, এবং তাদের বিশ্বাস যে জাস্টিস তারা পাবে, এবং তাদের সেটা সম্পূর্ণ পূর্ণ বিশ্বাস আর কি, আজও বিশ্বাস সেটাই। এবং সারা আসাম জুড়েও সেটাই একই জিনিস চলছে। জুবিন গার্গ তো 40টি ভাষায় প্রায় 40,000-এর ওপর গান গেয়েছেন। তার একটি সংগ্রহশালা অসমে হয়েছে, যেখানে তুমি এবং বর্ষা দুজনেই গেছিলে। অসমের কোন জায়গায় এটি হয়েছে এবং এই এটি, সংগ্রহশালায় কি কি আছে যদি একটু বলা যায়? হ্যাঁ, এটি করেছে বিশাল কালিতা। ও, জুবিনদার প্রচন্ড পাগল ফ্যান বিশাল কালিতা, মানে নিজেও মিউজিশিয়ান। বিশাল করেছে, বিশাল আমাকে ইনভাইট করেছিল, আমি গেছিলাম। এটা গুয়াহাটিতেই হয়েছে, হাতিগাঁওতে। তো আচ্ছা। বিশাল, হ্যাঁ, বিশাল যেটা করেছে, সব থেকে বড় ব্যাপার যেটা হলো যে 38,000 প্লাস প্রায় 40,000 গানের তো সংরক্ষণ ওখানে করেছে বিশাল। জুবিনদার যত গান জীবনে গেয়েছে লাইফে, সব ভাষায়, সমস্ত সংকলন। মানে কেউ যদি বলে জুবিনদারকে 40,000 গান নিয়ে কোনো প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে 40,000 গান কাউকে বসিয়ে শোনানো যাবে, প্লে করে, আচ্ছা। লিটারালি। এবং সব থেকে বড় জায়গা, আমার গায়ে লোম খাড়া হয়ে গেছিল, গুজবাম দিয়েছিল, এই কারণে বর্ষার আর আমরা যখন গেছিলাম, আমি আর বর্ষা, ওই যে প্লেসটা বিশালের যেটা করেছে আর কি, সেই জায়গাটায় 16ই সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর জুবিনদা গেছিল। আচ্ছা। 16 সেপ্টেম্বর জুবিনদা কিন্তু প্রথম গেছিল এবং ওটাকে উদ্বোধন করতে গেছিল। তারও সমস্ত অজস্র ফুটেজ ফেসবুকেও তোমরা পাবে, আমার কাছেও রয়েছে। 16 তারিখ জুবিনদা ওটাকে উদ্বোধন করেছে, 16 সেপ্টেম্বর। এবং 17 সেপ্টেম্বর ঠিক তার পরের দিন জুবিনদা সিঙ্গাপুর গেছিল।
মানে তুমি ভাবতে পারো এটা চৈতালি, হুম। যে মানুষটা 17 তারিখ গেছে সিঙ্গাপুর, 16 তারিখ ওটা উদ্বোধন করে দিয়ে গেছে। এবং তুমি হয়তো জানো 17 তারিখ সিঙ্গাপুরে গেছিল অনুষ্ঠানটা নর্থ ইস্ট ফেস্টিভ্যালের জন্য, তার একদম। বাইটসটা পর্যন্ত ওখানে দাঁড়িয়ে দিয়েছিল কিন্তু, যেটা ফেসবুকে স্প্রেড হয়েছে যে হ্যাঁ সিঙ্গাপুর আমরা আসছি, জুবিনদা বলেছিল, সেটা ওইখানে ওই প্লেসে ওই ভেতরে ঘরের মধ্যে দাঁড়িয়ে এটা হয়েছিল, জুবিনদা বলেছিল, বাইকটা দিয়েছিল। Hi guys, my friends from Singapore. I'm coming to Singapore tomorrow on 17th of September. আচ্ছা। সেই জায়গাটা আমার দর্শন করার সৌভাগ্য হয়েছে। এবং আরো বেশি ভালো লেগেছে, ভালো লাগা আমি এটা তো থাকেই, দেখো মানুষটার সঙ্গে আমি এতগুলো কাজ করেছি, এতগুলো গান করেছি, তুমিও জানো। হ্যাঁ হ্যাঁ। আরো বেশি ভালো লেগেছে ওইখানে ওই সংগ্রহশালায় যে মিউজিয়াম করেছে জুবিনদার অডিও নিয়ে, ইনলেখা নিয়ে, সেখানে আমার গানগুলোও রয়েছে সংরক্ষিত, মানে খিলাড়ি, ইডিয়েট, খোবেদার ছবি সব রয়েছে জানো। সত্যি। এটা একটা আমার পরম পাওয়া। তুমি এবং বর্ষা তো জুবিন গার্গের সমাধিস্থলেও গেছিলে। হ্যাঁ 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 হ্যাঁ। এই সমাধিস্থলটা ঠিক কোন জায়গায়? আমি বলি, সমাধিস্থলটা হচ্ছে সোনাপুর, জায়গাটার নাম সোনাপুর। আচ্ছা। এটা হচ্ছে গৌহাটি থেকে যে রাস্তাটা সোজা জোরহাটের দিকে গেছে, হুম। ওই রাস্তায় পড়ে সোনাপুর। এবং আমাদের সমাধিস্থল দর্শনটা এটা একটা অদ্ভুত, এটা আমার খুব ভালো লেগেছিল অন্য জায়গা থেকে সেটা হচ্ছে 17 তারিখে রাত্রিবেলা আমরা তখন 11:30টার সময় সমাধিস্থানে গেছিলাম, এবং 11:30 থেকে প্রায় 12:30 একটা অব্দি ছিলাম, মানে যে সময় জুবিনদার জন্মদিনটা হলো 12টার সময়, রাত 12টায় আমরা তখন সমাধিস্থানেই ছিলাম। এবং সমাধিস্থানটা একটা মন্দির হয়ে গেছে। মন্দির মানে আমার জীবদ্দশায় তো আমি দেখিনি, আমি তোমাকেও বলছি চৈতালি, তুমি যদি কোনোদিন চৈতালি যাও, হুম। আমি তোমাকে বলছি তুমি অদ্ভুত ফিলিংস নিয়ে তুমি ফিরবে। মানে একটা পাহাড়ের কোলে একটা সমাধি, যেখানে জুবিনদার শেষকৃত্য হয়েছিল, সেই জায়গা ঘিরে মানুষের সমস্ত চোখের জল, আজও যে ভালোবাসা, শ্রদ্ধা, এবং সমাধিস্থলের চারিদিকে আমাদের যেরকম তীর্থস্থানে ডালা বিক্রি হয় না দোকানগুলো, একদম। যেগুলো তুমি দেখেছো তারাপীঠে বা অন্য জায়গায়, তুমি ভাবতে পারছো না কয়েকশো শুধু ডালা বিক্রি করছেন সমস্ত মানুষরা, সেখানে ফুল, মোমবাতি, ধূপকাঠি, জুবিনদার ফটো, আসনীয় গামছা, যে গামছা দিয়ে ওই করে বরণ করে, হ্যাঁ। মানে এই সমস্ত ওখানে রয়েছে, বুঝলে, সবাই ওখান থেকে নিচ্ছে আর জুবিনদাকে শ্রদ্ধা জানাচ্ছে, এবং চারিদিকে জুবিনদার ছবি এবং সারা অসমীয়া গামছায় মোড়া, এবং এমন হচ্ছে মানুষ মৃত্যুর পর মানুষের জুবিনদার যারা যারা ভালোবাসে তারা রক্ত দিয়ে লিখে দিয়ে গেছে জয় জুবিনদা। হ্যাঁ, এবং সেখানে তোমার কি বলছে, আবাল বৃদ্ধ বনিতা, মানে ছোট থেকে বয়স্ক মানুষ অব্দি ওরা যখন দিয়া প্রদীপ দিচ্ছে সমাধিস্থলে, সেখানে মাথা ঠেকিয়ে প্রণাম করা, কেউ কেউ মানত করছে, কেউ কেউ, পুরো মন্দির হয়ে গেছে ওটা। আজকের তারিখে দাঁড়িয়ে ওরা জুবিন ক্ষেত্র নাম দিয়েছে। আজকের তারিখে দাঁড়িয়ে জুবিন ক্ষেত্র একটা সমস্ত অসমবাসীর জন্য, কেন বলবো, বিশ্ববাসীর জন্য, যারা জুবিনদাকে ভালোবাসে, জুবিনদাকে ফিল করে, তাদের জন্য একটা মানে তীর্থস্থান, মন্দির। এই জুবিন গার্গের জন্মদিনে টলিউড এবং বলিউডের আরেক সুরকার জিৎ গাঙ্গুলিও সেখানে গেছিলেন। তোমার সঙ্গে কি জিৎ গাঙ্গুলির দেখা হয়েছে ওখানে? না, জিদ্দার সঙ্গে আমার দেখা হয়নি এই কারণে, আমি তো 17 তারিখে রাতে গেছিলাম প্রথম জমিদার বাড়ি, তা সেইদিনকে তারপর সমাধি গেলাম। তারপর 18 তারিখে আমার ইনভাইট ছিল ওখানে, ওই জুবিনদার জন্মদিন পালনে বললাম না, কয়েকটা ইভেন্টস ছিল, সেখানে আমাকে গেস্ট হিসেবে ডেকেছিল বর্ষাকে আর আমাকে, আমি আর বর্ষা গেছিলাম। হুম। তো যে সময় আমরা ওখানে গেছিলাম সকালবেলার দিকে, সেই সময় জিদ্দা এসেছিল। জিদ্দা জমিদার বাড়ির নিচে ওখানে একটা, ওই যারা জমিদার অনুরাগীরা তারা একটা পালন করেছিল আর কি। তো সেখানে জিদ্দা গিয়ে অ্যাকচুয়ালি গরিমাদির সঙ্গে নিচে দেখা হয়েছিল, বাড়ির নিচে আর কি, যেখানটা বসে থাকি গরিমাদি সবাই ঘিরেছিল। তারপরে জিদ্দা ওখান থেকে গিয়ে মনে হয় সমাধি দর্শন করেছে সন্ধ্যাবেলা, রাত্রেবেলা, তারপরে মনে হয় চলে এসছে কলকাতায় 18 তারিখে। আচ্ছা। সুতরাং আমি তো 17 থেকে ছিলাম 20 তারিখ অবধি। আচ্ছা। হ্যাঁ, তো সুতরাং তার কারণ আমার 18 তারিখে ওখানে একটা, তোমায় বললাম, অনেকগুলো ইভেন্টস ছিল। ইভিন গুয়াহাটি থেকে প্রায় 150 কিলোমিটার, 135-40 কিলোমিটার দূরে গোয়ালপাড়ায় যেতে হয়েছিল আমাকে আর বর্ষাকে, আমাদের দুজনকে গেস্ট হিসেবে ডেকেছিল জমিদার প্রোগ্রামে। তো সেখানে গেছিলাম। তো সেখান থেকেও ফিরেছি। প্লাস 19 তারিখ সব থেকে বড় অনুষ্ঠান হয়েছিল গুয়াহাটিতে, যারা মিউজিশিয়ান অ্যাসোসিয়েশন থেকে করেছিল, যেটা তোমায় বলছিলাম, সেই ইভেন্টেও আমাদের যেতে হয়েছিল, আমরা গেছিলাম, বর্ষা আমি গেছিলাম। সেখানে তো প্রায় আমার আইডিয়া মানে 500-600-র বেশি সিঙ্গার, মানে সারা আসামের রেপুটেড সিঙ্গার, আচ্ছা। এবং মিউজিশিয়ান প্রায় 70-80 জনের বেশি মিউজিশিয়ান, সাউন্ড ইঞ্জিনিয়ার, সবাই মিলে জুবিনদাকে ট্রিবিউট দিয়েছিল। তো সেই অনুষ্ঠানেও গেছিলাম। তো আমি আসলে গেছিলাম সেই 17 তারিখ, আমি ফিরেছি 20 তারিখ রাত্রিবেলায়। আর জিদ্দা 18 তারিখে জুবিনদার ওখানে গেছিল, 18 তারিখে মানে সমাধি গেছিল রাতে, তারপর মনে হয় জিদ্দা ব্যাক করে গেছে কলকাতা, আমার সঙ্গে দেখা হয়নি যে কারণে। প্রীতম, তোমার তো নাম আসলে প্রীতম, কিন্তু তোমার নামের আগে শ্রী বসেছে।
এবং হ্যাঁ। সে কি তোমার সঙ্গীত জীবনের একজন ঈশ্বর, হ্যাঁ। তার আশীর্বাদ। হুম। এবং তিনি হলেন বাপি লাহিড়ী, এবং হুম। আরেকজন ঈশ্বর তিনি হলেন জুবিন গার্গ। জুবিন তোমার গার্গ, হ্যাঁ। সঙ্গীত জীবনের দুজন ঈশ্বর, হুম। এদের হুম। কথা যদি তুমি একটু স্বল্প কথায় বলো। দেখো, বাপি লাহিড়ী আমার সঙ্গে প্রথম ছবিতে, আমার বিক্রম সিংহ প্রথম ছবিতে বাপিদার সঙ্গে আমার আলাপ, এবং বাপিদা আমার কথা শুনে গানও গিয়েছেন। এবং বাপিদাই আমার নাম প্রীতমের জায়গায় প্রীতমের আগে শ্রী বসিয়েছিল, যেহেতু বম্বের প্রীতমদা রয়েছে মিউজিক করেন, আমার সিনিয়র মানুষ, তাই জন্য শ্রী প্রীতম নামটা বাপিদার দেওয়া। তো বাপিদা আমার মিউজিকের একজন গুরু, মানে আমি ছোট বয়স থেকে বাপিদার গান শুনে বড় হয়েছি, এবং আমি মিউজিক্যালি ওনাকে গুরু মানি বাপিদাকে। বাট জুবিনার সঙ্গে আমার পরিচয় থেকে শুরু করে সবই ইডিয়েট ছবি থেকে, আমার সেকেন্ড ছবি। তো জুবিনদাকে আমি প্রথম দিন থেকেই যখন থেকে পেয়েছি, তারপর থেকে আমার কোনো সিনেমা আজ অব্দি হয়নি যেখানে জুবিন গার্গের গান নেই। এবং জুবিনদাকে আমার রাখতে হতো, তখন আমি গান যখন বানাতাম মিউজিক্যালি গুরু ওনাকে মেনে নিয়েছিলাম, আমি মানতে বাধ্য হয়েছিলাম। সব থেকে বড় কথা যেটা যেটা হচ্ছে যে, দেখো, গান বাজনার গুরু বা কাউকে তোমার ভালো লাগে, কাউকে তুমি আদর্শ মনে করে, এরকম একটা জায়গা থাকে। তো জুবিনদার মধ্যে আমি একটা হিউম্যানিটি যেটা পেয়েছিলাম প্রথম দিন আমি তার সঙ্গে মিট করার পর বম্বেতে, তারপরে গুয়াহাটি গেছি প্রচুরবার জুবিনদারের গান গাওয়াতে। সেখানে গুয়াহাটিতে আফটার রেকর্ডিং জুবিনদা যেভাবে আমাকে শহরে ঘোরাতো, রাত্রিবেলা নিজে গাড়ি চালিয়ে ঘোরাতো, এবং মানুষকে যে উপকার করতো আমার চোখের সামনে দেখা। আমি বলেওছি আগে কোনো ইন্টারভিউতে যে আমি যে পারিশ্রমিক দিয়েছি সে টাকাটা পুরো রাস্তায় যারা শুয়ে থেকে গরিব মানুষ তাদেরকে পুরো সারা রাতে দান করে দিল, এক 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 করে মরে দাঁড়াচ্ছে, টাকাটা দিয়ে দিচ্ছে, টাকা দিয়ে পুরো টাকাটাই দিয়ে দিল। তো ওনার মধ্যে যে মনুষ্যত্ব দেখেছিলাম, ওনাকে নাম জীবিতকালীনই ভগবানই মানতাম। এটা সবাই জানে আমার যারা কাছের মানুষ। তার কারণ শিল্পী সবাই হয়, মনুষ্যত্ব খুব কম মানুষের মধ্যে থাকে। তো সুতরাং জুবিনদা আমার কাছে তখন থেকেই ভগবান ছিলেন। এবং তার ফিজিক্যালি ডেথ হওয়ার পর আমি আমার সিংহাসনে, আমার ঈশ্বরের জায়গায় আমি জুবিনদার ফটো রেখে আমি রোজই পুজো করি। আমি রোজ পুজো করি, মানে আজও পুজো দিয়েছি আমি, রোজ পুজো করি। এবারও সমাধিস্থলে যখন গেছিলাম, প্রথম জুবিন ক্ষেত্রে গেছিলাম, ওখানে যেখানে বললাম না ডালা রিক্সা, ওই ওখান থেকে দুখানা ফটো এনেছি জুবিনদার আমি। সেই দুটো ফটো আমি চৈতালি আসনে পেতেছি। মানে এমন দিন যায় না যত রাতেই বাড়ি ফিরি, বর্ষাও পুজো দেয়, আমিও পুজো দিই। এবং বর্ষার সঙ্গে জুবিনদার যে মুহূর্ত কাটানো কলকাতায় যখন দেখা হয়েছিল, সেই মুহূর্তগুলো বর্ষা কোনোদিন ভুলতে পারবেও না। ও আজও চোখের জল ফেলে, যেভাবে ওকে বোন বলে ডাকতো, এবং বর্ষাকে ট্যাটুটা করালো, সে বলেছিলাম হাতের ট্যাটুটা বর্ষার জুবিনদার জন্যই করা। এবং যেভাবে ওকে ভালোবেসেছে বর্ষাও কোনোদিন ভুলতে পারেনি, যে কারণে আজও মানে পুজো দেওয়া সব গুছিয়ে গাছিয়ে দেওয়া সবই বর্ষা করে রোজ রোজ, এবং আমি আর বর্ষা মিলেই পুজো দিই জুবিনদাকে। উনি আমার কাছে আজও ভগবান, এবং আমার জীবন তো ভগবান দর্শন হয়েই ছিল আমার আর বর্ষা। এটা আমাদের কাছে অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। তোমার প্রথম পরিচালিত ছবি দীপুতে আহ, জুবিন গার্গের প্লেব্যাক করার কথা ছিল, হুম। কিন্তু আকস্মিক মৃত্যুতে সেটা আর সম্ভব হলো না। তার হুম। বিকল্প হিসেবে কিছু তুমি ভেবেছো কি? আজও মাথায় আসেনি। ওই গানটা বাকি রয়েছে আমার, বাকি সব গান ডাবিং হয়ে গেছে। বাকি গানগুলো নাকাশ আজিজ গেয়েছে, বর্ষা গেয়েছে, শান গেয়েছে, আমি একটা গান গেয়েছি। জুবিনদার জন্য যে গানটা রাখা ছিল স্যাড সংটা, যেটা বললাম 26 তারিখ আমার ডেট দিচ্ছিল জুবিনদা গুয়াহাটি যাওয়ার জন্য, হুম। সিঙ্গাপুর থেকে ফিরে এসে গাইবে। তো তার তো গাওয়া হলো না আমার স্যাড সংটা, যাই হোক। বাট আমি এখনো পর্যন্ত কোনো অপশন, মানে জুবিনদার অপশন পেতামও না আসলে। আমার প্রথম ছবি থেকে কোনোদিন জুবিনদার অপশন পাইনি যে জুবিনদা না গাইলে কে গাইবে, আমি জুবিনদা মানে জুবিনদাকেই লাগবে। তো আজও আমি এতটা মেন্টালি ডিপ্রেসড আফটার 19th সেপ্টেম্বর, আমি পাইনি, এখনো ভেবে পাইনি। ওই গানটা কিন্তু এখনো ডাবিং হয়নি আমার কাছে। বাকি সব গান হয়ে গেছে, ছবির এডিট চলছে, কিন্তু গানটা আমাকে, আমার সঙ্গে আমার বাকি পার্টনার যারা তাদেরও কথা হয়েছে, প্রডিউসার পার্টনার, এবং যে আমি অ্যাজ এ ডিরেক্টর এখনো ডিসিশন নিতে পারিনি গানটা কে গাইবে বা কাকে দিয়ে গাওয়াবো। স্টিল না, এখনো ভাবতে পারিনি আমি সেটা। থ্যাংক ইউ প্রীতম, তুমি অনেকটা সময় দিলে, সদ্য থ্যাংক ইউ। ফিরেছো থ্যাংক তোমরা ইউ। থ্যাংক ইউ। কলকাতায়। থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। মাচ। ওকে ওকে।